নমস্কার। আজকে আমাদের সাথে রয়েছে শ্রী অভিষেক। আমি জেনে নেব যে আমরা যে শনি মন্দিরে পুজো দিয়ে থাকি, তো শনিবার করে বা শনি মন্দিরে যখন আমরা পুজো দিই, তো এরকমটা হয়েছে যে শনি মন্দিরে পুজো দেওয়ার সময় আমাদের জীবনে অনেক দিন ধরে আমরা এটা চাইছি, তো সেটা আমাদের পাচ্ছি না আমরা, কিন্তু আমরা শনি মন্দিরে পুজো দিয়ে আসছি, আমরা শনিবার করে নিরামিষ খাচ্ছি, তো এখানে আমরা মন্দিরে পুজো দিয়ে আমরা ঠিকভাবে আমাদের দারিদ্রতা আমরা কাটাতে পারছি না বা আমরা কিছুভাবে সফলতা অর্জন করতে পারছি না। তো আপনি এটাতে কি বলবেন, কি উপায় আছে? দেখো, তুমি কর্ম করছো এক আর ফলের আশা করছো আর এক। কেন বললাম? আখেরে আমরা যদি খারাপ কর্ম করে থাকি তাহলে খারাপ ফল পাবো। শুধু মন্দিরে পুজো দিয়ে কিন্তু পাপ খণ্ডন হয়ে থাকে, তোমার খারাপ কর্মফল জীবনেও খণ্ডন হবে না, এখন অবধি হয়নি। এবং শনি মন্দিরে যদি পুজোর কথা বলো, তাহলে শনি মন্দিরে শুধু ভারতবর্ষে শুধু তথা পশ্চিমবঙ্গ কিংবা বাংলা নয়, অল ওভার ইন্ডিয়ার সারা ভারতবর্ষের মানুষ সমস্ত স্টেটে শনি মন্দির পাবে এবং সেখানে শনির আরাধনা করা হচ্ছে এবং শনি দেবতাকে সেখানে পার্টিকুলার আউট অফ বেঙ্গল ম্যাক্সিমাম তেল চড়ানো হয়, মানে তেল দেওয়া হয়ে থাকে। অ্যাকচুয়ালি শনি গ্রহের শান্তির জন্য তেল একটা বিশেষ উপাদান। সো পুজো পদ্ধতিগত ব্যাপারে কিছু না কিছু ভুলভ্রান্তি কিন্তু আমরা করে আসছি, এবং এগুলো ভুলভ্রান্তি বলবো না, কিছুটা হচ্ছে রিলিজিয়াস, এগুলো হচ্ছে দেশওয়ালি নিয়ম। তাহলে দেশওয়ালি নিয়ম কেন বললাম? যদি এটাকে একটা ছোট এক্সাম্পল এই পরিপ্রেক্ষিতে না দিলেই নয়, সেটা হচ্ছে আমরা মা লক্ষ্মীর বাহন হিসাবে প্যাঁচার অবস্থান জেনে নিই, কিন্তু যদি অল ইন্ডিয়া বেসিক দেখো তাহলে মা লক্ষ্মীর আমরা দেখছি 2 হাত, কিন্তু যদি মহালক্ষ্মী দেখো, মহালক্ষ্মী মানে হচ্ছে বিষ্ণুপত্নী, তাহলে স্বয়ং নারায়ণের 4 হাত আমরা দেখে থাকি, এবং 4 হাতের সাথে তো 4 হাতেরই বিয়ে হবে। তার মানে মহালক্ষ্মীর 4 হাত, একটু যদি ফটোটাকে বা আপনার বাড়িতেও যারা প্রোগ্রাম শুনছেন প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই মহালক্ষ্মীর কিংবা মা লক্ষ্মীর ছবি আছে, দেখবেন দেশওয়ালি লক্ষ্মীতে মা লক্ষ্মীর কিন্তু আমরা 2 হাত দেখছি, এবং সেক্ষেত্রে বাহন এসে যাচ্ছে প্যাঁচা, এবং মহালক্ষ্মীর বাহন হচ্ছে গজ, এবং সেক্ষেত্রে লক্ষ্মীর আরাধনা হচ্ছে 4 হাতে। কারণ লক্ষ্মীর সাথে লক্ষ্মী হচ্ছে বেসিক নারায়ণের স্ত্রী, তাহলে 4 হাতের সাথে তো 4 হাতেরই বিয়ে হয়। যদি ক্লাসিফিকেশনে যাই, সিস্টেমেটিক ওয়েতে যাই, তাহলে এই যে 2 হাতের লক্ষ্মী আমরা যে পুজো করছি, এটা হচ্ছে দেশওয়ালি বিদ্যা, এবং এরও একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। প্যাঁচা ডেফিনেটলি বাহন, কিন্তু লক্ষ্মীর সাথে মহালক্ষ্মী এবং লক্ষ্মীর ক্লাসিফিকেশনে গেলে দেখতে হবে এখানে আমরা অষ্টলক্ষ্মীর আরাধনার নাম শুনে থাকবেন, অনেকেই জানেন। বৈভব লক্ষ্মী, মহালক্ষ্মী, গজলক্ষ্মী, অষ্টলক্ষ্মী, বিভিন্ন লক্ষ্মীর অবস্থান রয়েছে। তাহলে ক্লাসিফিকেশনে যদি একটাই লক্ষ্মী হতো তাহলে একটাই লক্ষ্মীর আরাধনা হতো, কিংবা একটাই লক্ষ্মী পুজো হতো, তাহলে অষ্টলক্ষ্মী আসতো না কিংবা বৈভব লক্ষ্মী আসতো না। আমরা এখানে মেন লক্ষ্মীবার মানছি বৃহস্পতিবারকে, কিন্তু অল ইন্ডিয়া বেসিক যখন তুমি বৈভব লক্ষ্মীর আরাধনা করছো কিংবা বিধিনিষেধ অনুযায়ী তুমি উপবাস রাখছো কিংবা নিরামিষ খাচ্ছ, তখন এসে যাচ্ছে ডেটটা, এসে যাচ্ছে ফ্রাইডে, শুক্রবার। তাহলে শুক্র এক্ষেত্রে আবার তখন কানেক্টেড করতে লাগে শুক্রকে। তো আমি সেটা নিয়ে যাচ্ছি না, তর্কের খাতিরে সেটা নিয়ে যাচ্ছি না, কেন এটা নিয়ে প্রোগ্রাম করতে গেলে প্রোগ্রাম আরও দীর্ঘায়িত হবে। সো আমরা যদি মেন পয়েন্টসে ফিরে আসি, তো তার মানে পদ্ধতিগত কিছু ত্রুটি ডেফিনেটলি আমাদের বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে। এবং শনি গ্রহের আরাধনা করলে শনিকে বলা হচ্ছে গ্রহরাজ, তাহলে গ্রহরাজ যদি হয়ে থাকে তাহলে সব কটা গ্রহের দেবতা হচ্ছে স্বয়ং শনি। তাহলে শনি মন্দিরে যখন তুমি পুজো দিচ্ছ, তুমি প্রকারান্তরে নবগ্রহের পুজো দিচ্ছ, ডেফিনেটলি এটা শাস্ত্রমতে 100% রাইট, এবং এর মাধ্যমে গ্রহদোষ খণ্ডন হয়ে থাকে। এখন তোমার জন্মকালীন দশান্তর্দশায় তুমি নেগেটিভ গ্রহ কিংবা বিরুদ্ধ গ্রহের দশান্তর্দশা ফেস করছো, এই নেগেটিভ ভাইব্রেশন গ্রহে পুজো দিচ্ছ বলে হয়তো মেবি তোমার গ্রহের কুপ্রভাবটা অনেকাংশে কাটছে। এবার তুমি ভাবনা চিন্তা করছো যে আমি গ্রহে পুজো দিয়ে ডেফিনেটলি কোনো ফিডব্যাক, কংক্রিট রেসপন্স পাচ্ছি না। কংক্রিট রেসপন্স পেতে গেলে শুধুমাত্র গ্রহের পুজো, একটা গ্রহ পুজো দিলে হবে না, পার্টিকুলার যেই সাবজেক্টের ওপরে দিতে হবে। অর্থাৎ পয়েন্টসের খাতিরে আমি উল্লেখ করে দিই, যারা পুজো দিচ্ছেন সংকল্পের পদ্ধতি 100 জনের মধ্যে 99 জনই ভুল করেন। কোন ডেট, কোন বার, কোন তিথি, কি উদ্দেশ্যে সংকল্পটা করছো সেটাকে তো তোমার করতে হবে। সেটা না করে তুমি শনি মন্দিরে তেল উদযাপন করছো, তুমি নিরামিষ উদযাপন করছো, বিভিন্ন ফলমূল নিবেদন করছো, শনি মন্দিরে প্রসাদ খাচ্ছ, হোয়াট এভার যা নিয়মকানুন করছো, তো তোমার সংকল্পের পদ্ধতি ভুল। তাহলে তোমার রেসপন্সটা হবে কোথা থেকে? তোমার বিদ্যা, তা তুমি কি উদ্দেশ্যে পুজোটা করছো দেখে থাকবে। যে কোনো বাড়িতে যদি পুজো আর্চা করো, তার মানে সংকল্প করা হচ্ছে। সংকল্প কি হচ্ছে? মানে আতপ চাল হচ্ছে, একটা হর্তুকি হচ্ছে, তার মধ্যে একটা দুব্য দেওয়া হচ্ছে, এটসেট্রা, যা নিয়মকানুন আছে, একটা বার থাকে, তিথি থাকে, নক্ষত্র থাকে, সেই অনুযায়ী সংকল্পটা হয়ে থাকে। সংকল্পই নেই, তা তুমি রেসপন্স কী পাবে?
ফলস্বরূপ যা যা হওয়ার আছে তাই হবে, এর জন্য রেসপন্স হচ্ছে না। সো আলটিমেটলি গ্রহ কিন্তু আমাদের কিছু না কিছু দেয়, এবং শনি দেবতাকে আরাধনা করে যদি শনির আমরা দ্বাদশ ভাবের ফল পড়ি, শনি লগ্নে থাকলে এই রেসপন্স, শনি দ্বিতীয়ভাবে থাকলে এই রেসপন্স, শনি সপ্তমভাবে এই রেসপন্স, শনি দ্বাদশভাবে এই রেসপন্স, প্রত্যেকটা জায়গায় দেখানো হয়েছে শনি কিন্তু আলটিমেটলি আমাদের গেনার করে শনি। এবং এক্ষেত্রে দেখে থাকবে এখন বহু মানুষ পাইরাইট ইউজ করে। পাইরাইটস একটা ওয়ান টাইপ অফ মেটাল, এটা শনি গ্রহকে রিপ্রেজেন্ট করে থাকে, মানে পাইরাইটের ব্রেসলেট আমাদের হাতের ক্ষেত্রে বিশেষ উপকারী, সেটা পয়েন্টস আমি উল্লেখ করে দেবো। পাইরাইটসের ব্রেসলেট কারা পরবেন না সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, পাইরাইটস যে কোনো স্টোন ইউজ করতে পারেন পাইরাইটস, বাট শনি গ্রহকে রিপ্রেজেন্ট করছে পাইরাইটস, তাই পাইরাইটসের ব্রেসলেট এখন বর্তমান দিনে খুব বেশি চলছে। বাট শনি যত বড় বিজনেসম্যান আছে, যদি তার হরোস্কোপ দেখা যায়, যদি শনির লগ্ন থেকে সপ্তম ভাব রেসপন্স দেখেন, যদি শনির ফার্স্ট হাউস রেসপন্স দেখেন, লগ্নের রেসপেক্টে ফোর্থ হাউসে শনি আছে, তার মানে এগুলো তো আমার প্রদত্ত কথা না, এটা আপনি অ্যাস্ট্রোলজিক্যালি যে কোনো বইতে যে কোনো পয়েন্টসে ফলো করে দেখবেন শনি শুধু দিয়ে গেছে, মানে শনি কিন্তু আমাদের ডেভেলপমেন্টস দিয়ে গেছে। তাহলে আমাদের সংকল্পের পদ্ধতিতে কিছু না কিছু ভুল আছে, এই জায়গাটাকে যদি তুমি হাইলাইটেড করে ধরতে পারো, তখনই তুমি বুঝতে পারবে যে শনি কিন্তু আমাদের দেওয়ার জন্য বসে আছে। যে কোনো প্ল্যানেটস আমাদের অনেক ভালো রেসপন্স দেয়, কিন্তু আমরা সেটা নিতে পারি না। সাবজেক্টটা বোঝা গেল? তাহলে শনির ক্লাসিফিকেশনটা আমরা যদি একটু আপেক্ষিক দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে শনি কিংবা নবগ্রহ কিন্তু আমাদের অল টাইম গুড ফিডব্যাক দিচ্ছে। হ্যাঁ, কিছু না কিছু ব্যাড এফেক্ট, কিছু না কিছু গ্রহদোষ, কালসর্পদোষ, বীজযোগ, সাড়ে এগুলো থাকবেই, এর মধ্যে থেকেই আমরা কিন্তু আমাদের ডেভেলপমেন্টসটা খুঁজে পাবো। ঠিক আছে, এবার আর একটা কোশ্চেন ছিল, আমরা যে অনেকেই বহু বছর ধরে শুনে আসছি বা আমরা পাঠ করে আসছি হনুমান চল্লিশা, তো হনুমান চল্লিশা পাঠ করে কি আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে কি কোনো মানে ফল দিচ্ছে আদৌ? আর এইটা নিয়ে আমি একটা জিনিস জানতে চাইছি, স্বয়ং রাম এবং সীতার মিলন ঘটিয়েছিলেন হনুমান, তো এখানে তার কি প্রভাব, মানে আমার ব্যক্তিগত জীবনে মানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কি প্রভাব ফেলছে হনুমান চল্লিশা, এটা আমি একটু জানতে চাইছি। দেখো, সেই পরিপ্রেক্ষিতে বলতে গেলে যদি আমি একটু তর্কের খাতিরে ধরে নিই, স্বয়ং রাম সীতার মিলন ঘটিয়েছিলেন, তার মানে রাম সীতা তো আমাদের হিন্দু ধর্মের সব থেকে বড় দেবতা। তাহলে বশীকরণের ক্ষেত্রে হনুমান যন্ত্র প্রয়োগ কেন করবেন না আপনারা? যদি আপনারা বশীকরণের ক্ষেত্রে হনুমানজির যন্ত্র প্রয়োগ করেন, হ্যাঁ ডেফিনেটলি নৈতিক বশীকরণ যেগুলো, অর্থাৎ প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী যাদের বাস্তবিক অর্থে প্রবলেম রয়েছে, ডেফিনেটলি হনুমান মহাবীর যন্ত্র আমাদের বিভৎসভাবে ফিডব্যাক দিয়ে থাকে, কিন্তু আমরা সেই জায়গাটা রিয়েলাইজ করি না, কারণ বশীকরণ মানেই এসে গেছে মাতারা কিংবা মা কালীর ওপরে, জ্যোতিষীরা তথাকথিতভাবে বলে থাকে, বাট এই কনসেপ্টটা ঠিক নয়। সমস্ত দেবদেবতারই কিন্তু একটা নির্দিষ্ট কিছু না কিছু গুড ফিডব্যাকস দিয়ে থাকে। একটা শিবলিঙ্গে যখন আপনি পুজো করছেন, শিবলিঙ্গের মধ্যে সমস্ত 33 কোটি দেবদেবতার অবস্থান রয়েছে, পঞ্চদেবতার অবস্থান রয়েছে, শিবলিঙ্গের মধ্যে অশোক সুন্দরীর অবস্থান রয়েছে, মুরগান অর্থাৎ দেবতা কার্তিকের অবস্থান রয়েছে। সো ঠিক সেম ওয়েতে একটা যদি আমরা হনুমান চালিসার যে প্রয়োগটা আপনি বললেন, এটা নিঃসন্দেহে ঠিক কথা। আমরা হনুমান চালিসা পাঠ করলে কিন্তু এই শনি গ্রহের কুপ্রভাব বলুন, অনেক কিছু গ্রহ তো আমাদের বেসিক্যালি কিছু না কিছু ডিমেরিটস দিয়েই থাকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই ডিমেরিটসগুলোকে খণ্ডন ক্ষেত্রে আমাদের কিন্তু হনুমান চালিসা বিভৎসভাবে ফলো দেয়। স্বামী স্ত্রী রিলেশনের ক্ষেত্রে হনুমান চালিসা বিভৎসভাবে ফলো দেয়। নেগেটিভ ভাইব্রেশন রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে কিংবা আপনার গৃহে, হনুমান চালিসা বিভৎসভাবে ফলো দেয়। কিংবা দেখা গেল কোনো ব্ল্যাক ম্যাজিক টুকটাক রয়েছে, সেক্ষেত্রে হনুমান চালিসা পাঠ কিংবা তারা স্তোত্রম পাঠ, কামাখ্যা স্তোত্রম পাঠ কিংবা লক্ষ্মী চালিসা বিভৎসভাবে ফলো দেয়। শিব স্তোত্রম, রুদ্রাভিষেক, সমস্ত পয়েন্টসই বিভৎসভাবে ফলো দেয়। কিন্তু হনুমান চালিসাটা বর্তমান দিনে চলে বেশি, তাই হনুমান চালিসাটা আমরা উল্লেখ পেয়ে থাকি। হনুমান চালিসার মতো দুর্গা চালিসা আছে, শিব চালিসা আছে, লক্ষ্মী চালিসা আছে, নেই বলে কিন্তু নেই সাবজেক্টে কিছু। সো সব সাবজেক্টের মধ্যেই কিন্তু কিছু না কিছু রসদ রয়েছে আমাদের ডেভেলপমেন্টস দেওয়ার। ঠিক এই অ্যাঙ্গেল ধরে হনুমান চালিসার প্রয়োগটা যদি আমরা বশীকরণের ক্ষেত্রে করতে পারি, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি নৈতিক বশীকরণ হয়ে থাকে, মানে যেটার আপনার সত্যিকারেরই দরকার রয়েছে, যে আপনার লজিক্স আপনি 100% অথেন্টিক, মানে কোনো ইলিগালস কিংবা কোনো পরকীয়ার বিদ্যাতে প্রয়োগ করছেন না, আপনার যুক্তি যদি গ্রহণযোগ্য হয়ে থাকে, হনুমান চালিসা পাঠ ডেফিনেটলি আপনার ক্ষেত্রে কাজ দেবে। যিনি স্বয়ং রাম সীতার মিলন ঘটাতে পারেন, তিনি আপনার পারিবারিক লাইফে ডেফিনেটলি প্রবলেম রিলিফ করতে পারেন, এটা নিয়ে তো কোনো ডিবেট নেই, কোনো দ্বিমত নেই। সো আমি ব্ল্যাক ম্যাজিক্স খুব একটা বিলিভ করি না,
আমি ব্ল্যাক ম্যাজিক্স হোয়াইট ম্যাজিক্সের থেকে একটু ঊর্ধ্বে উঠে বললাম, আপনারা ব্যক্তিগতভাবে হনুমান চালিসা পাঠ করুন, আপনার গ্রহদোষ খণ্ডন হবে। আপনার শনি গ্রহ স্বয়ং শনি গ্রহের আশীর্বাদ রয়েছে। যারা হনুমান চালিসা পাঠ করবেন শনি গ্রহের দশা অন্তর্দশায় তাদের ওপর মোস্ট ব্যাড ইম্প্যাক্ট হবে না। হনুমান চালিসা কেন করবেন না? হনুমানজির গুরু স্বয়ং আমাদের সূর্যদেব। তাহলে হনুমানজি স্বয়ং রুদ্র অবতার। তার মানে আমি যদি বারের ক্লাসিফিকেশনে যাই, তাহলে রবিবার দিন সূর্যদেবের অবস্থান, সোমবার দিন আমরা মহাদেবের অবস্থান এবং চন্দ্রদেবের অবস্থান। হনুমানজি যারা যারা বগলামুখী নিয়ে চিন্তিত, কিংবা যারা মনে করছেন যে মাঙ্গলিক দোষ রয়েছে, কিংবা মঙ্গলদেবের স্বয়ং আশীর্বাদ রয়েছে হনুমানজির ওপরে, বৃহস্পতি দেবের রয়েছে, শুক্রদেবের রয়েছে, প্রত্যেকটা বারের ওপরে কিন্তু হনুমানজির অবস্থান রয়েছে। তো হনুমান চালিসা পাঠ আমি তো যেই কারণের জন্য আমাদের এয়ারপোর্ট শিবতারা মন্দিরে ধারণ ছাড়া সাকসেসে আমি তো মেজরিটি% হনুমান মহাবীর যন্ত্রম দিই। দিব্যি রেসপন্স করছে। আমাদের শিবতারা মন্দির থেকে ফর কাইন্ড ইনফরমেশন যারা প্রোগ্রাম নতুন দেখছেন তাদের বলে রাখি, আমাদের মন্দিরে কিন্তু আপনারা কোনো তাবিজ কবজ যন্ত্রম নিয়ে তাবিজ কবজের জন্য আসবেন না, কেন তাবিজ কবজ দেওয়া হয় না। ফার্স্ট অফ অল আমি তাবিজ কবজ বিশ্বাস করি। কর্ণের কবচ কুণ্ডল আমাদের শাস্ত্রতেও রয়েছে, রামায়ণ মহাভারত যদি আমরা উপাখ্যান দেখি। বাট এখন কবচ বানাতে গেলে যেই সমস্ত জিনিসের প্রয়োজন সেই সমস্ত জিনিস আপনি পাবেন কোথায়? রুদ্রাভিষেকের জন্য প্রপার ব্রাহ্মণ প্রয়োজন। রুদ্রাভিষেক কিংবা চণ্ডীপাঠ কিংবা বগলামুখী স্তোত্রম, ছিন্নমস্তার পূজায় হয় না এমন কোনো কাজ নেই। বগলামুখী প্রত্যাঙ্গিয়া ক্রিয়া যেগুলো আপনারা শাস্ত্রে শুনেছেন, বর্তমান দিনে এইসব বিদ্যা প্রয়োগ করার মতো লোকই নেই। পাবেন কোথায়? শুধুমাত্র বই পড়ে শ্লোক উল্লেখ করে গেল হবে না, জীবনেও রেসপন্স হয়নি। তাহলে সবাই ওই মুখস্থবিদ্যা করে কিংবা ইউটিউবের মন্ত্র দেখে সবাই রেসপন্স করে যেত। জেনে রাখুন, কলিযুগে মেজরিটি% মন্ত্র ক্লিক্স অর্থাৎ বদ্ধ করে রেখেছেন কে? স্বয়ং মহাদেব। তাহলে আপনি একটা ক্লিক্স মন্ত্র পড়ছেন, মানুষ তো মরে যাবে, আপনি কারো না কারোর থেকে নিচ্ছেন, তাহলে মন্ত্র বেঁচে রয়েছে। এই মন্ত্র আপনাকে কেউ দিলে তখন সেই মন্ত্র ফলপ্রদ হবে, আদারওয়াইজ এই মন্ত্রের কোনো ফান্ডা নেই। আপনি মন্ত্র ইউটিউব থেকে কেন, যেখান থেকে ইচ্ছা আপনি যা ইচ্ছা পড়ে টুকে পড়ুন, যত আপনি ভালো মুখস্থ করুন, যত আপনি 1000 একবার প্রনাউন্সিয়েশন করে নিন, যতক্ষণ না সেই মন্ত্রটি আপনাকে কেউ প্রদান করছে ততক্ষণ এর কোনো ফান্ডা নেই। সো আপনি জিস্ট না জেনে আপনি হনুমান চালিসা কিন্তু করতে পারেন। ফর কাইন্ড ইনফরমেশন, হনুমান চালিসা কিংবা কোনো চালিসার ক্ষেত্রে কিন্তু দেবাদিদেবের কোনো ক্লিক্স নেই, 40 মন্ত্র কিন্তু পাঠ করা যায়। হ্যাঁ, ক্লিক্স কোথায়? আপনি ঘরের ক্ষেত্রে বজরংবাণ করতে পারবেন না। যখন পড়বেন তখন প্রবলেম তো কমবেই না, প্রবলেম আরও বেড়ে যাবে। এগুলো করতে হয় কোনো দেবালয়ে কিংবা কোনো শিবালয়, আপনি বজরংবাণটা কোনো শিব মন্দিরে গিয়ে কিংবা যে কোনো মায়ের আরাধনার যে কোনো মন্দির, যে কোনো দুর্গা মন্দির, কালী মন্দির, শিব মন্দির, মনসা মন্দির, হোয়াটএভার, যে কোনো মন্দিরে করতে পারেন। সেক্ষেত্রে যে কোনো বজরংবাণ কিন্তু প্রযোজ্য হবে। এই যে হনুমান চালিসা নিয়ে আজকে খুব ভালো টপিকস আপনি তুলেছেন, তাহলে হনুমান চালিসা নিয়ে জেনে রাখুন, হনুমানজির চালিসা পাঠ করতে গেলে সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি হনুমান চালিসা পাঠ হয় না। অনেকে করছেন এই টাইমে, তাহলে ফল পাবেন কোথা থেকে? এবার কেন হয় না আপনারা প্রশ্ন করতেই পারেন। তাহলে তারও অ্যান্সার কিন্তু শাস্ত্রতে দেওয়া রয়েছে। স্বয়ং এই টাইমে স্বয়ং হনুমানজি তার প্রভু রামচন্দ্রের সেবায় ব্যস্ত থাকে, অতএব কোনো পাঠ নেয় না। যে কারণে আপনি যখন অল ইন্ডিয়া বেসিক ঘুরবেন দেখবেন মেজরিটি% হনুমানজির মন্দির কিন্তু বন্ধ থাকে 11টা থেকে বিকেল 4টে অবধি। তো আপনি না জেনে কাজ করছেন মানেই আপনার ভুল, কিন্তু ভুলটা কিন্তু আপনারই। আপনি খাটছেন যখন, সেটাকে জেনে এফোর্ট দিন। হয় আপনি সকাল 11টার আগে পাঠ করুন, আদারওয়াইজ আপনি বিকেল 4টের পরে করুন, অটোমেটিক্যালি ফিডব্যাক দেবে। অনেকে বলেন হনুমান চালিসা রাতে পাঠ করতে নেই। জেনে রাখুন, শাস্ত্র বলছে অর্থাৎ বই বলছে হনুমান চালিসা রাতে পাঠ করা শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিশেষ শুভ। কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যাদের কোনো ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস কিংবা ধার দেনা লোন হয়ে রয়েছে, বিশেষভাবে যারা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস চায় তাদের ক্ষেত্রে রাত্রিবেলা হনুমান চালিসা পাঠ প্রযোজ্য। এবং আমাদের মাইথোলজি বলছে যদি আমরা হনুমান চালিসা পাঠ রাতে পাঠ করি, প্রতিনিয়ত আমরা তো ডেলি জ্ঞানত অজ্ঞানত কিছু না কিছু পাপ করে থাকি, সেই পাপের খণ্ডন হয়ে থাকে। সো যেটা শাস্ত্র বলছে, আমি এক্ষেত্রে কোনো প্রোগ্রামে বসে নিজের মনের মতো কোনো মন গড়া কথা বলতে পারি না। যেটা আমি বইয়ে পেয়েছি কিংবা শাস্ত্র যেটা বলেছে আমি তাকে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ সেই পয়েন্টসগুলো আমি আপনাদের সামনে হাইলাইটেড করতে পারি যে এই কারেকশানগুলো আপনারা করুন ব্যক্তিগত জীবনে, দেখবেন অটোমেটিক্যালি রেসপন্স আসবে। বশীকরণের ক্ষেত্রে বশীকরণ যন্ত্র জানা ফিডব্যাকস দেবে, তার থেকে বেটার আপনারা একটা হনুমান মহাবীর যন্ত্র কিংবা হনুমান যন্ত্র নর্মালি গৃহে স্থাপন করুন, দেখবেন অটোমেটিক্যালি রেসপন্স ভালো হবে। হ্যাঁ, টাইম দেবেন, ডেফিনেটলি রেসপন্স পাবেন, কেন পাবেন? সো পয়েন্টস ভিউতে
কোন জায়গাটাকে কোন পরিস্থিতিতে কাজে লাগাতে হবে সেটাকে জেনে যদি কাজে লাগাতে পারেন, অটোমেটিক্যালি ফিডব্যাক পাওয়া যেতে পারে। তাহলে আপনারা জেনে নিলেন যে শনি মন্দিরের ব্যাপারে এবং হনুমান চল্লিশা পাঠ করলে কখন পাঠ করলে ভালো হয় এবং কখন নয়, এই ব্যাপারটা আপনারা পুরোটাই জেনে নিলেন। তাহলে এবারে আরও নতুনত্ব তথ্য এবং নতুনত্ব টপিক আমি তুলে ধরেছি টপিকের মাধ্যমে, এবং আরও নতুনত্ব জানতে হলে একদম চোখ রাখবেন, আরও নতুন টপিক আমরা তুলে ধরবো। ধন্যবাদ।